প্রিয় শিক্ষার্থীরা আমার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় বসে অবশ্যই তোমাদের যে পড়াশোনা সেটা চালিয়ে যাচ্ছ। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমরা আজকে আমার সাথে যুক্ত হবে। তোমাদের নিয়ে আজকে আমি ক্লাসটি নিব। তো তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার ক্লাসটি শুরু করছি। আমি তাসনিম খায়ের, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ। শিক্ষার্থীরা, তোমরা জানো গত ক্লাসে তোমাদের আমি মিলের যে পরীক্ষানাত্মক পদ্ধতিগুলো আছে 5টি, তার মধ্যে প্রথম পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা জানো যে মিল হচ্ছে কার্যকারণ সম্পর্ক প্রমাণ এবং আবিষ্কারের জন্য 5টি পদ্ধতির কথা বলেছেন। তার মধ্যে আমরা একটি পদ্ধতি পড়েছি এবং আজকে আমরা দ্বিতীয় পদ্ধতি অর্থাৎ দ্য মেথড অফ ডিফারেন্স বা ব্যতিরেখী পদ্ধতি এটা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই চলো আমরা ব্যতিরেখী পদ্ধতির যে সূত্রটি আছে সেটি জেনে নিই। যুক্তিবিদ মিল ব্যতিরেখী পদ্ধতির নিম্নোক্ত সূত্রটি দিয়েছেন। সেটি হলো, অনুসন্দেহ ঘটনাটি ঘটে এমন একটি দৃষ্টান্ত এবং তা ঘটে না এমন অপর একটি দৃষ্টান্তের মধ্যে যদি একটি বিষয় ছাড়া দৃষ্টান্ত দুটির মধ্যে অপর সব বিষয়ে মিল থাকে। তোমরা খেয়াল করে দেখো যে এমন একটি ঘটনা যেটা আমরা বের করতে চাচ্ছি, সেই ঘটনার মধ্যে দুটি দৃষ্টান্ত থাকবে। একটি দৃষ্টান্তের মধ্যে ঘটনাটি ঘটবে আর একটির মধ্যে কি ঘটনাটি ঘটবে না, কিন্তু একটি বিষয় ছাড়া বাকি সব বিষয়ে মিল থাকবে এবং অমিলের বিষয়টি শুধু প্রথম দৃষ্টান্তেই বিদ্যমান থাকে। তাহলে দৃষ্টান্ত দুটির মধ্যে যে বিষয় গড়মিল অর্থাৎ অমিল আছে, সেই বিষয়টি অনুসন্দেহ ঘটনার কার্য বা কারণ অথবা কারণের অপরিহার্য অংশ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসলে আমরা একটা উদাহরণ দিই। তোমরা গত ক্লাসে যে আমরা অন্বয় পদ্ধতি পড়েছিলাম, সেখানে তোমরা দেখেছো অন্বয় মানে হচ্ছে মিল, অর্থাৎ প্রত্যেকটি বিষয় হচ্ছে অমিল থাকলো, একটি বিষয়ের মধ্যে মিল থাকলে আমরা ঘটনাটির কার্য বা কারণ হিসেবে চিহ্নিত করেছিলাম। আর এখানে থাকছে যে প্রত্যেকটা বিষয় মিল থাকবে কিন্তু একটা বিষয় হচ্ছে অমিল থাকবে। তোমরা গত ক্লাসে পড়েছিলে উদাহরণ হিসেবে যে একটি হোস্টেলের 6জন ছাত্র অসুস্থ হয়ে গিয়েছিল এবং তারা কেন অসুস্থ হলো সেটা আমরা বের করেছিলাম। যে তারা হচ্ছে সেই হোটেলের টিনজাত যে নাশপাতি সেটা খেয়েছিল, অর্থাৎ সবার মধ্যে অন্যান্য খাবারগুলো অমিল থাকলেও একটি বিষয় মিল ছিল, সেটি হচ্ছে টিনজাত নাশপাতি খেয়ে সবাই হচ্ছে অসুস্থ হয়ে গিয়েছিল। এবং সেই উদাহরণটি কিন্তু আমরা এখানেও প্রয়োগ করতে পারি। সেটা কিভাবে বের করে দেখো, যে ব্যতিরেখী পদ্ধতি অনুযায়ী পুনরায় অনুসন্ধান করে হোস্টেলে এমন একজন ছাত্রকে বের করা হয় যে অসুস্থ ছিল না এবং যে কেবল স্যুপ, রুটি ও মাখন, সালাদ এবং সবজি খেয়েছিল। বস্তুত তার এই খাদ্য তালিকা আমরা যে অনুসন্ধান দিন যে অসুস্থ 6জন ছাত্রের প্রথম জনের সাথে মিল ছিল। কেবল একটি খাদ্য গ্রহণে উভয়ের মধ্যে অমিল ছিল, আর তা হলো অসুস্থ ছাত্রটি তিনজাত নাশপাতি খেয়েছিল যা সুস্থ ছাত্রটি খায়নি। বিষয়টি সহজভাবে বোঝানোর জন্য একটি সারণী তৈরি করা হলো। এখানে অসুস্থ ছাত্রটিকে দৃষ্টান্ত হিসেবে আই এবং সুস্থ ছাত্রটিকে দৃষ্টান্ত হিসেবে এন ধরা হলো এবং পূর্ববর্তী অবস্থা হিসেবে অর্থাৎ স্যুপ, রুটি ও মাখন, সালাদ, সবজি ও তিনজাত নাশপাতিকে যথাক্রমে এ, বি, সি, ই, এফ এর মাধ্যমে উল্লেখ করা হলো এবং আলোচ্য ঘটনা এবং অসুস্থতার পরিবর্তে এস ব্যবহার করা হলো। তো তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে অসুস্থ ছাত্র আর এটা হচ্ছে সুস্থ ছাত্র। তার মানে কি, সে হচ্ছে টিনজাত নাশপাতি খেয়েছিল আর সে হচ্ছে এখানে, অর্থাৎ একটি বিষয়ের মধ্যে হচ্ছে অমিল থাকাতে কিন্তু ঘটনাটি ঘটেছে। তাহলে উপরের উপাত্ত থেকে সহজে অনুমান করা যায় যে এফ অবস্থাটি এস অবস্থার কারণ, অর্থাৎ অসুস্থতাটি সংঘটিত হয়েছিল খুব সম্ভবত হোস্টেলে পরিবেশিত টিনজাত নাশপাতি খাওয়ার ফলে। এক্ষেত্রে সিদ্ধান্ত অবশ্যই সম্ভবত চেয়ে অনেক বেশি নিশ্চিত, আর এর জন্যই বলা হয় যে অনুমানটি আরোহের চেয়ে অনেক বেশি অবহের অনুরূপ। যে কোনো অনুমানে ব্যতিরেখী পদ্ধতি ব্যবহার ক্ষেত্রে মিলের সাধারণ সূত্রটি হচ্ছে, if an instance in which the phenomenon under investigation occurs and an instance in which it does not occur have every circumstance in common save one, but that one occurring only in the former, the circumstance in which alone the two instances differ is the effect or the cause and an indispensable part of the cause of the phenomenon. অর্থাৎ আমরা আগে যেটা পড়েছিলাম, যদি অনুসন্ধান দিন ঘটনাটি একটি দৃষ্টান্তে ঘটে এবং একটি দৃষ্টান্তে না ঘটে, এছাড়া অন্য সব অবস্থা তাদের মধ্যে সাধারণ থাকে, সেক্ষেত্রে যে অবস্থাটি শুধু একটি দৃষ্টান্তে থাকে যা দুটি দৃষ্টান্তের মধ্যে পার্থক্য সূচিত করে, তাই হচ্ছে আলোচ্য ঘটনার কার্য বা কারণ বা কারণের অপরিহার্য অংশ। খুবই সোজা শিক্ষার্থীরা, তোমরা একটু পড়লেই পারবে। তোমরা গত ক্লাসে আমরা কিন্তু
এই যে 5টি পদ্ধতি, 5টি পদ্ধতি কিন্তু 5টি সূত্র বলেছিলাম, অপনয়নের সূত্র। তাহলে আমরা ব্যতিরেকি পদ্ধতিতে যে সূত্রটি পাই সেটি হচ্ছে অনুগে তিরোভাব না ঘটিয়ে কোনো পূর্বককে বাদ দেওয়া সম্ভব না হলে উক্ত পূর্বক অবশ্যই কারণ বা কারণের অংশ হবে। অর্থাৎ একটিকে বাদ দিলে অপরটি বাদ হবে, একটি থাকলে অপরটি থাকবে, সেটাই হচ্ছে আমার কারণ বা কারণের অংশ হবে। তাহলে আমরা ব্যতিরেকি পদ্ধতির সংজ্ঞাটা দেখি। যে পদ্ধতিতে কার্যকর সম্পর্ক নির্ণয়ে অনুসন্ধানীয় ঘটনার একটি সদর্থক এবং একটি নয়াত্মক দৃষ্টান্তের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী একমাত্র পূর্বককে কারণ বা কারণের অনিবার্য অংশ এবং অনুকে কার্য মনে করা হয় তাকে ব্যতিরেকি পদ্ধতি। অর্থাৎ দুইটি আমার দৃষ্টান্ত থাকবে, একটি থাকবে সদর্থক, একটি থাকবে নয়াত্মক। একটির মধ্যে হলো ঘটনাটি ঘটবে, আবার একটির মধ্যে হচ্ছে সেটা থাকবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে একটি ঘটনার কার্য বা কারণ হিসেবে চিহ্নিত করতে পারবো। আমরা একটি বাস্তব উদাহরণ দেখি। 1 নম্বর একটি উদাহরণ দেখো। একটি বায়ুভর্তি পাত্রে ঘন্টা বাজালে ঘন্টার শব্দ সৃষ্টি হয়, কিন্তু পাত্রটা বায়ুশূন্য করে ঘন্টা বাজালে শব্দ হয় না। সুতরাং বায়ু হচ্ছে শব্দের কারণ। আবার অন্যভাবে বলা যায় যে আলোচ্য যুক্তিটির ভিত্তি হলো দুটি পরীক্ষণ ভিত্তিক দৃষ্টান্তের অভিজ্ঞতা। প্রথম বা সদর্থক দৃষ্টান্তে বায়ুপূর্ণ পাত্রে ঘন্টা বাজালে আমরা ঘন্টার শব্দ শুনতে পাই, এক্ষেত্রে শব্দের উপস্থিতি রয়েছে। কিন্তু দ্বিতীয় বা নৈতিক দৃষ্টান্তে ওই একই পাত্রে বায়ু শূন্য করে ঘন্টা বাজালে আর শব্দ শোনা যাচ্ছে না। সুতরাং সদর্থক ও নৈতিক দৃষ্টা দুটির প্রেক্ষিতে স্পষ্টই বোঝা যাচ্ছে যে উভয় ক্ষেত্রে একটি মাত্র অমিল হয়ে যায়, সেটি হচ্ছে বায়ু। বায়ুর উপস্থিতির জন্য হচ্ছে ঘন্টা বাজছে, আর বায়ু উপস্থিত না হচ্ছে ঘন্টাটি বাজতেছে না। তাহলে কি হচ্ছে, বায়ুর উপস্থিত ঘন্টার শব্দ সৃষ্টি হওয়ার কার্য, এই দুটো ঘটনার মধ্যে একটা কার্যকর সম্পর্ক কিন্তু রয়েছে। 2 নম্বরে দেখো, দেহে থাইরয়েড গ্রন্থি থাকলে বুদ্ধিও বর্তমান থাকে, কিন্তু অস্ত্রোপচারের মাধ্যমে থাইরয়েড গ্রন্থি যদি বাদ দেওয়া হয় তাহলে কিন্তু বুদ্ধি থাকে। সুতরাং থাইরয়েড গ্রন্থি হচ্ছে বুদ্ধির কারণ। অর্থাৎ একটি সদর্থকে যেটা থাকলে হচ্ছে থাইরয়েড গ্রন্থি থাকলে হচ্ছে বুদ্ধিও থাকছে, আর থাইরয়েড গ্রন্থি না থাকলে হচ্ছে বুদ্ধিটা কিন্তু থাকছে না। অর্থাৎ দুইটি দৃষ্টান্তে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। যুক্তিবিদ মেলন বলেন, যখন একটা বিষয়কে যোগ করলে অন্য একটি বিষয় বা ঘটনার আবির্ভাব হয়, কিংবা একটি বিষয়কে বাদ দিলে অন্য একটি ঘটনা অন্তর্নিহিত হয়, কিন্তু অন্যান্য সব অবস্থা ঠিক থাকে, তখন সেই বিষয়টা ঘটনার সঙ্গে কার্যকরণ সম্পর্কযুক্ত থাকে। যেহেতু পদ্ধতিটা অমিলের একত্বের উপর প্রতিষ্ঠিত, তাই মেলন ও কফি একক ব্যতিরেকি পদ্ধতি বলে অভিহিত করেছেন। ব্যতিরেকি পদ্ধতির দুটো আকার হতে পারে। কোন সময় পূর্বক থেকে কিছু বাদ দিলে অনুক থেকে কিছু বাদ পড়ে, আবার কোন সময় পূর্বকের সাথে কিছু যোগ করে অনুকের সাথে কিছু যুক্ত হয়। তোমরা দেখো, আমরা দুটি দেখতে পাচ্ছি। অর্থাৎ এটা হচ্ছে পূর্বে কি থাকছে, ক খ গ, মানে সব অবস্থা কিন্তু একই থাকছে, কিন্তু যদি ক থাকছে তাহলে চ থাকছে। এটা হচ্ছে সদর্থক দৃষ্টান্ত, আর নয়াত্মক দৃষ্টান্ত কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, থাকছে না। আবার তুমি দেখো এখানে যদি আমরা মাইনাস থাকছে, যদি ক থাকছে না তাহলে চ থাকছে না, আবার ক থাকলে চ থাকছে। অর্থাৎ তাহলে ক আমার হচ্ছে চ এর কারণ। এখানে 1 নং দৃষ্টান্তে পূর্বক বা পূর্ববর্তী ঘটনা ক বাদ দেওয়ার ফলে অনুক বা অনুবর্তী ঘটনা থেকে চ অন্তর্হিত হয়েছে। আবার 2 নং দৃষ্টান্তে পূর্বক বা পূর্ববর্তী ঘটনার সঙ্গে ক কে যোগ করার ফলে অনুক বা পরবর্তী ঘটনা চ আবির্ভূত হয়েছে। আর অন্যান্য অবস্থা কিন্তু অপরিবর্তিত রয়েছে। সুতরাং ক হচ্ছে চ এর কারণ। খুবই সহজ শিক্ষার্থীরা। আচ্ছা, এবার আমরা একটু ব্যতিরেকি পদ্ধতির বৈশিষ্ট্য দেখে নিই। 1 নম্বর দেখো, ব্যতিরেকি পদ্ধতির ব্যাখ্যায় সর্বদা দুটি দৃষ্টান্তের প্রয়োজন হয়। দৃষ্টান্ত দুটির একটি সদর্থক এবং অপরটি হচ্ছে নয়াত্মক। সদর্থক দৃষ্টান্তে আলোচ্য ঘটনাটি উপস্থিত থাকে এবং নয়াত্মক দৃষ্টান্তে থাকে অনুপস্থিত। 2 নম্বর দেখো, পদ্ধতিটি ব্যাখ্যার জন্য প্রয়োজনীয় সদর্থক ও নয়াত্মক দৃষ্টান্ত দুটিতে মাত্র একটি বিষয়ে অমিল থাকে, এবং অমিলের বিষয়টি প্রথম তথা সদর্থক দৃষ্টান্তে উপস্থিত থাকে, নয়াত্মক দৃষ্টান্তে নয়। ফলে এর দ্বারা এটি সহজে অনুমেয় যে দৃষ্টান্ত দুটির মধ্যে একমাত্র অমিলের বিষয়টি অনুসন্ধানীয় ঘটনার কার্য বা কারণ। 3 নম্বর দেখো, পদ্ধতিটির জন্য প্রয়োজনীয় দৃষ্টান্ত দুটির মধ্যে একটি বিষয় অমিল থাকলেও বাদবাকি অন্যান্য সকল বিষয় একই রকম বা অপরিবর্তিত থাকে। 4 নম্বরে হচ্ছে, ব্যতিরেকি পদ্ধতির জন্য প্রয়োজনীয় দৃষ্টান্ত দুটিকে হতে হয় সুনির্বাচিত ও সুনিয়ন্ত্রিত, যা কেবল পরীক্ষণের মাধ্যমে পাওয়া সম্ভব, নিরীক্ষণের মাধ্যমে নয়। তাহলে তোমরা বুঝতে পারছো এটা একটি পরীক্ষণমূলক পদ্ধতি। আমরা একটু পরে পড়বো। 5 নম্বর দেখো, যেহেতু পদ্ধতিটির জন্য প্রয়োজনীয় দৃষ্টান্ত দুটি কেবল পরীক্ষণের মাধ্যমে পাওয়া সম্ভব, সেহেতু ব্যতিরেকি পদ্ধতিটি মূলত একটি পরীক্ষণমূলক পদ্ধতি।
আচ্ছা, ব্যতিরেকে কেন পরীক্ষণমূলক সেটা দেখে নাও। এই পদ্ধতিটাকে পরীক্ষণ পদ্ধতি বলা হয়, কারণ এই পদ্ধতিতে যে ধরনের দৃষ্টান্তের প্রয়োজন হয় তা কেবল পরীক্ষণের মাধ্যমে যোগান দিতে পারে বা পাওয়া যায়। এই পদ্ধতিতে একই ধরনের এমন দুটো দৃষ্টান্তের প্রয়োজন হয় যাদের মধ্যে সবসময় সব ক্ষেত্রে মিল থাকে, কেবল একটি বিষয়ে মিল থাকে না। আলোচ্য ঘটনা একটা দৃষ্টান্তে বর্তমান থাকে কিন্তু অন্য দৃষ্টান্তে থাকে না। দৃষ্টান্ত দুটিতে অন্য সব অবস্থা অপরিবর্তিত রেখে তার সাথে নতুন অবস্থা যোগ দিয়ে আমরা তার প্রতিক্রিয়া লক্ষ্য করি। আবার দৃষ্টান্ত থেকে কোনো অবস্থা বাদ দিয়ে তার ফলে কি পরিবর্তন ঘটলো তাও আমরা লক্ষ্য করি। এভাবে ব্যতিরেকে পদ্ধতিটা হচ্ছে প্রয়োগ করা হয়। প্রকৃতিতে ঘটনাগুলি সাধারণত জটিল অবস্থা থাকে, তাই নিরীক্ষণ ব্যতিরেকি পদ্ধতির জন্য বিশেষ ধরনের দৃষ্টান্ত সরবরাহ করতে পারে না এবং পদ্ধতির সত্তাবলীও পূরণ করতে পারে না। অবস্থাগুলির উপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে শুধু আমরা সাফল্যজনকভাবে কোনো একটা অবস্থা যোগ বা বিয়োগ করতে পারি। এই যোগ বিয়োগের ফলে কি পরিবর্তন হলো তাও কিন্তু আমরা দেখতে পারি। এটা শুধুমাত্র কিন্তু পরীক্ষণই সম্ভব। শুধু পরীক্ষণ পদ্ধতি অন্য সব অবস্থা অপরিবর্তিত রেখে একমাত্র অবস্থাকে যোগ বা বিয়োগ করা যায়। আর এজন্যই এই পদ্ধতিকে বলা হচ্ছে পরীক্ষণের পদ্ধতি। আচ্ছা, আমরা এবার পরীক্ষণ ব্যতিরেকি পদ্ধতির সুবিধাগুলো দেখে নিই। ব্যতিরেকে মূলত একটি পরীক্ষণ পদ্ধতি, তোমরা একটু আগে এটা দেখেছো। এখানে হচ্ছে আবশ্যকীয় দৃষ্টান্তগুলো পরীক্ষণের মাধ্যমে সংগ্রহ করা হয়। এখানে একটি দৃষ্টান্তের সদর্থক কোনো বিশেষ পূর্বকের উপস্থিতির সাথে একটি বিশেষ অনুগের উপস্থিতি লক্ষ্য করা যায়, আবার অন্য একটি দৃষ্টান্তে নয়ার্থক প্রথমোক্ত বিশেষ পূর্বকের অনুপস্থিতিতে উক্ত বিশেষ অনুগেরও অনুপস্থিতি ঘটে। তোমরা নিচে জানো পূর্বক হচ্ছে পূর্বে যেটা, অনুক হচ্ছে পরে যেটা ঘটে, এবং দৃষ্টান্ত দুটিতে অন্য সব বিষয়ে কিন্তু মিল থাকে। এমন শর্ত সাপেক্ষ দৃষ্টান্ত শুধু পরীক্ষণেই পাওয়া সম্ভব, যেখানে সব পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকে বলে দৃষ্টান্তের ক্ষেত্রে কোনো একটা বিষয় ইচ্ছামতো যোগ বা বিয়োগ দেওয়া সম্ভব হয়। দ্বিতীয় দেখো, ব্যতিরেকি পদ্ধতির সিদ্ধান্তের মূল্য নিরীক্ষণমূলক পদ্ধতির সিদ্ধান্তের মূল্যের চেয়ে বেশি। অনুসন্ধিত ঘটনাটি দুটি দৃষ্টান্তেই পরীক্ষামূলকভাবে দেখা হয় বলে এর সিদ্ধান্তের মূল্য নিরীক্ষণমূলক পদ্ধতির সিদ্ধান্তের চেয়ে বেশি, এবং পরীক্ষামূলক পদ্ধতি বলে এটি সঠিকভাবে প্রয়োগ করতে পারলে নিশ্চিত সিদ্ধান্ত কিন্তু আমরা পেতে পারি। 3 নম্বর দেখো, অন্যান্য পদ্ধতি থেকে এটি একটি সহজতর পদ্ধতি। মাত্র দুটি দৃষ্টান্তের প্রয়োজন বিধায় এই পদ্ধতির প্রয়োগ অন্য সব পদ্ধতির তুলনায় কিছুটা সহজতর, যে কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে আমরা এর অহরহ ব্যবহার দেখে থাকি। চতুর্থত দেখো, প্রাত্যহিক জীবনে এর প্রয়োগ বেশি। একটি সহজতর পদ্ধতি হিসেবে আমাদের প্রাত্যহিক জীবনে এই পদ্ধতির প্রয়োগ সবচেয়ে বেশি। কোনো একটি বিষয় উপস্থিতি বা অনুপস্থিতি পার্থক্যে যে একটি বিশেষ অবস্থা সৃষ্টি হয় তা আমরা দৈনন্দিন জীবনে অহরহ লক্ষ্য করি, যদিও এই বিষয়ে আমরা সবসময় সচেতন থাকি না। ব্যতিরেকি পদ্ধতির এই সুবিধাটাকে যুক্তিবিদ কার্ভেট রিড সুন্দরভাবে স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, সূর্য যে আমাদের আলো এবং তাপ দেয়, খাদ্য হচ্ছে পুষ্টি দেয়, আগুন হচ্ছে পোড়ায়, নিক্ষিপ্ত পাথর হচ্ছে জানলার কাঁচ ভাঙে বা পাখি নিধন করে, ট্যাপ ঘোরালে পানি বা গ্যাসের বেগ বাড়ে বা কমে। এমনি অসংখ্য দৃষ্টান্ত আমরা পেয়ে থাকি আমাদের এই পদ্ধতির মাধ্যমে। পঞ্চম হচ্ছে, ব্যতিরেকি পদ্ধতি অন্যান্য পদ্ধতির সিদ্ধান্ত প্রমাণে সহায়ক। অন্য পদ্ধতি এবং অন্যান্য পদ্ধতি থেকে অনুসন্ধানাধীন ঘটনার কার্যকরণ সম্পর্কে যে আভাস পাওয়া যায়, ব্যতিরেকি পদ্ধতি ব্যবহার করে সেটিকে যাচাই বাছাই বা প্রমাণ কিন্তু আমরা করতে পারি। তাই ব্যতিরেকি পদ্ধতি কিন্তু একটা প্রমাণমূলক পদ্ধতি বলা হয়। অর্থাৎ আমরা কিন্তু সেখানে কার্যকরণ সম্পর্ক প্রমাণ করতে পারি। এবং আমরা যে গত ক্লাসে অন্য পদ্ধতি পড়েছিলাম সেটা কিন্তু নিরীক্ষণমূলক পদ্ধতি ছিল, তো সেটার থেকে কিন্তু এই ব্যতিরেকি পদ্ধতির হচ্ছে সিদ্ধান্তটা নিশ্চিত হয়, বেশি নিশ্চিত হয়, ওটার সম্ভাবনা থাকে কিন্তু এটা নিশ্চিত হয়। এখন আমরা ব্যতিরেকি পদ্ধতির অসুবিধাগুলো দেখছি। প্রথমত, যেসব ক্ষেত্রে পরীক্ষণ সম্ভব নয় সেসব ক্ষেত্রে ব্যতিরেকি পদ্ধতি প্রয়োগও কিন্তু সম্ভব নয়। ব্যতিরেকি হচ্ছে মূলত একটি পরীক্ষামূলক পদ্ধতি, তাই যেসব ক্ষেত্রে পরীক্ষণ সম্ভব নয়, অর্থাৎ যেসব ক্ষেত্রে ঘটনা ও তার পারিপার্শ্বিকতাকে নিয়ন্ত্রণে আনা যায় না, সেসব ক্ষেত্রে কিন্তু ব্যতিরেকি পদ্ধতিও প্রয়োগ করা যায় না। অর্থাৎ তোমরা যে প্রাকৃতিক কোনো ঘটনা ঘটে থাকে সেটা কিন্তু আমরা পরীক্ষাগারে তৈরি করতে পারি না, সেজন্য কিন্তু সেক্ষেত্রে ব্যতিরেকি পদ্ধতিও সম্ভব হয় না। যেমন সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এগুলো কিন্তু সম্ভব হয় না আমাদের তৈরি করা। দ্বিতীয়ত, ব্যতিরেকি পদ্ধতি পরীক্ষণ নির্ভর হয়, পরীক্ষণের সীমাবদ্ধতাও এতে বিদ্যমান। পরীক্ষণের কারণ থেকে কার্যে যাওয়া সম্ভব, কিন্তু কার্য থেকে কারণে কিন্তু খোঁজা সম্ভব হয় না। তাই এই পদ্ধতিতে শুধু কারণ থেকে কার্য অনুসন্ধান করা যায়, ব্যতিক্রম হয় না, এটার ব্যতিক্রম কিন্তু পাওয়া যায় না। 3 নম্বরে দেখো, পদ্ধতিটি কারণ এবং সত্যের পার্থক্য নির্দেশে অপরাগ। এই পদ্ধতিতে যে ঘটনাকে কারণ বলে অনুমান করা হয় তা হয়তো কারণের একটি অংশ মাত্র। যেমন এই পদ্ধতি অনুসারে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবি হলো,
বলে ঝড়কেই নৌকাডুবির একমাত্র বা সম্পূর্ণ কারণ বলে মনে করতে পারি, কিন্তু কেবল ঝড়েই নৌকাডুবির একমাত্র বা সম্পূর্ণ কারণ নয়, এটি সম্পূর্ণ কারণ একটি অংশ বা সত্য মাত্র। কেননা পানির তীব্র ঢেউ, মাঝি নৌকা নিয়ন্ত্রণের দক্ষতার অভাব, কাছে নিরাপদ আশ্রয়ের অভাব ইত্যাদি সত্যের মতোই ঝড় একটি সত্য মাত্র। কিন্তু ব্যতিরেকি পদ্ধতির প্রয়োগে কেবল ঝড়কেই নৌকা ডোবার কারণ বা ভাবা হয়। চতুর্থত, পদ্ধতিটি বহু কারণবাদের সমস্যা থেকে সম্পূর্ণ মুক্ত নয়, কারণ ব্যতিরেকি পদ্ধতিতে গৃহীত দৃষ্টান্ত যে পূর্বকটিকে আমরা কারণ বলে মনে করি সেটি হয়তো কারণই নয়, অন্য অগৃহীত দৃষ্টান্তে হয়তো উক্ত পূর্বকটি ছাড়াই অনুসন্ধান ঘটনাটি ঘটতে পারে। অর্থাৎ আমরা অন্য কোনো কারণকে সে কারণ হিসেবে মনে করছি, কিন্তু আসল কারণটাকে কিন্তু এখানে আমরা বের করতে পারি না। সেই সমস্যাটা এখানে দেখা দেয়। তোমরা বহু কারণবাদ পড়েছো গত ক্লাসে, তোমরা একটু দেখে নেবে যে বহু কারণবাদ কি এবং সেটা সম্পর্কে জেনে নেবে। পঞ্চমত, ব্যতিরেকি পদ্ধতির অসতর্ক বা যথেচ্ছ ব্যবহার কাকতালীয় দোষ ঘটাতে পারে। ব্যতিরেকি পদ্ধতি বিনা কার্যকর প্রমাণে যে কোনো পূর্ববর্তী ঘটনাকে পরবর্তী ঘটনার কারণ বলে মনে করা হলে এই দোষ ঘটে। ব্যতিরেকি পদ্ধতির অসতর্ক প্রয়োগও এই দোষ দেখা দিতে পারে। যেমন, পুত্র সন্তান জন্মগ্রহণ করার পরপরই পিতার ব্যবসার উন্নতি ঘটতে থাকলে যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করাকে ব্যবসার উন্নতির কারণ মনে করা হয়, তবে কিন্তু এই কাকতালীয় দোষটি ঘটবে। এখানে পূর্ব পুত্র সন্তান জন্মগ্রহণের সাথে অনুক, অর্থাৎ যেটা পরে ঘটলো, যে ব্যবসায়িক উন্নতির মধ্যে একটি কার্যকর সম্পদ স্থাপন ব্যতীত ব্যতিরেকি পদ্ধতির অসতর্ক নিরীক্ষণমূলক প্রয়োগের মাধ্যমে সিদ্ধান্তটি টানায়, এতে কাকতালীয় দোষ কিন্তু ঘটে গেছে। ষষ্ঠত, ব্যতিরেকি পদ্ধতিতে দুটি মাত্র দৃষ্টান্তের প্রয়োজন হয়, তথাপি জটিল প্রাকৃতিক ঘটনা থেকে একটি মাত্র বিষয়ের অমিল খোঁজা খুবই কষ্টকর। এই কারণে যুক্তিবিদ মিল বাস্তব জীবনে এর সঠিক প্রয়োগে দুরূহই বলেছেন। সপ্তমত, ব্যতিরেকি পদ্ধতির সাহায্যে সরাসরি কার্য থেকে কারণ নির্ণয় করা যায় না। ব্যতিরেকি পদ্ধতি মূলত একটি পরীক্ষাত্মক পদ্ধতি, তাই পরীক্ষণের যে অসুবিধাগুলো ছিল তার মধ্যে একটি হচ্ছে যে একটি কার্য থেকে আমরা কারণে যেতে পারি না। পরীক্ষামূলক পদ্ধতি হিসেবে ব্যতিরেকি পদ্ধতি এর ব্যতিক্রম নয়, অর্থাৎ ব্যতিরেকি পদ্ধতিতে প্রয়োগে সরাসরি কার্য থেকে কারণ নির্ণয় করা যায় না। আচ্ছা, এখন ব্যতিরেকি পদ্ধতির যদি আমরা অপপ্রয়োগ করি তাহলে যে যুক্তি দোষগুলো ঘটে সেটা নিয়ে একটু আলোচনা করি। ব্যতিরেকি পদ্ধতির যে যুক্তিদোষ সেটাকে বলা হচ্ছে অনুপপত্তি বা যুক্তিদোষ। সেটি হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে কাকতালীয় অনুপপত্তি, দুই নম্বর হচ্ছে কার্যকরণ সংক্রান্ত অনুপপত্তি। কার্যকরণ সংক্রান্ত অনুপপত্তি আবার দুইটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে একটিমাত্র সত্যজনিত অনুপপত্তি, আর হচ্ছে দূরবর্তী সত্যজনিত অনুপপত্তি। আসলে আমরা একটু দেখে নিই। কাকতালীয় অনুপপত্তি ব্যতিরেকি পদ্ধতি পরীক্ষণের পদ্ধতি, তাই এই পদ্ধতি প্রয়োগ করে জ্ঞাত কারণের অজ্ঞাত কার্য নির্ণয় করা সম্ভব হলেও জ্ঞাত কার্যের অজ্ঞাত কারণ নির্ণয় করা সম্ভব নয়। কোনো ক্ষেত্রে নিরীক্ষণের সাহায্যে এই পদ্ধতির দৃষ্টান্ত সংগ্রহ করে জ্ঞাত কার্যের অজ্ঞাত কারণ নির্ণয় করতে সচেষ্ট হলে এবং এক্ষেত্রে কোনো পরিবর্তনশীল বা অবান্তর পূর্ববর্তী কোনো ঘটনাকে উক্ত কার্যের কারণ হিসেবে অনুমান করা হলে কাকতালীয় অনুপপত্তি উদ্ভব ঘটে। যখন ব্যতিরেকি পদ্ধতি নিরীক্ষণের ক্ষেত্রে প্রয়োগ করা হয় তখন তাতে কাকতালীয় অনুপপত্তি দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। যেমন, ধূমকেতুর আবির্ভাবের পরেই দেশের রাজা মারা গেলেন। এই যুক্তিতে ব্যতিরেকি পদ্ধতির অপপ্রয়োগ ঘটেছে। এতে একটা সদার্থক এবং একটা নৈতিক দৃষ্টান্ত রয়েছে। নৈতিক দৃষ্টান্ত হচ্ছে ধূমকেতুর আবির্ভাব হয়নি, রাজারও কিন্তু মৃত্যু হয়নি। আর একটি সদার্থক দৃষ্টান্ত হচ্ছে ধূমকেতুর আবির্ভাব হয়েছে, রাজারও মৃত্যু হয়েছে। সুতরাং সিদ্ধান্ত হলো ধূমকেতুর আবির্ভাব রাজার মৃত্যুর কারণ। অর্থাৎ আমরা দুটি এখানে দৃষ্টান্ত পেয়েছি, কিন্তু তাই বলে যেটা ব্যতিরেকি পদ্ধতির মাধ্যমে যে আমাদের কার্যক্রমটি সম্পর্ক স্থাপন করে তা কিন্তু না। এটা ভুল হইলে আমাদের এটা ভুল হয়, অনুপপত্তি ঘটে। দৃষ্টান্ত দুটো নিরীক্ষণের মাধ্যমে পার্থক্য। কারণ আমরা নিরীক্ষণের মধ্যে পেয়েছি যেহেতু ধূমকেতুর উদয় রাজার মৃত্যুর পূর্ববর্তী ঘটনা, সেহেতু ধূমকেতুর উদয় রাজার মৃত্যুর কারণ এরূপ মনে করা হয়। কারণ শুধু কার্যের পূর্ববর্তী ঘটনায় নয়, কারণ নিহত ও অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। সুতরাং এখানে কাকতালীয় অনুপপত্তি ঘটেছে। তোমরা কারণের ক্লাসটি একটু দেখবে, তাহলে বুঝতে পারবে যে কারণ কেন বলা হয়, এটা কার্যের কারণের কিরকম হয়, কারণের যে সত্যগুলো সেটা তোমরা জানতে পারবে। 2 নম্বর দেখো, কার্যকরণ সংক্রান্ত অনুপপত্তি। দুটো তরকারির মধ্যে একটি সুস্বাদু, অন্যটি সুস্বাদু নয়। দেখা গেল যে একটি তরকারিতে লবণ দেওয়া হয়েছে, অন্যটিতে লবণ দেওয়া হয়নি। এ থেকে সিদ্ধান্ত করা হলো যে লবণই সুস্বাদু হওয়ার কারণ, কিন্তু সিদ্ধান্তটি ভ্রান্ত। আসলে তরকারি সুস্বাদু করার জন্য লবণ একমাত্র শর্ত নয়, অন্যান্য শর্তগুলো হলো তেল, হলুদ, পেঁয়াজ, মরিচ ইত্যাদি। এখানে একটা মাত্র সত্যকে কারণ বলে ভুল করা হয়েছে। একটা সত্যকে সমগ্র কারণ বলে মনে করা একটি কার্যক্রম সংক্রান্ত অনুপপত্তি।
আবার কারণ হলো কার্যের অব্যবহৃত পূর্ববর্তী ঘটনা। সুতরাং কোনো দূরবর্তী সত্যকে কোনো ঘটনার কারণ বলা যাবে না। একটি মাত্র সত্য বা দূরবর্তী সত্যের কারণ বলায় কার্যক্রম সংক্রান্ত অনুপত্তি কিন্তু সৃষ্টি হয়, যেটা আমরা একটু পরে দেখছি। একটি মাত্র, তোমরা জানো কার্যক্রম অনুপত্তিকে দুই ভাগে ভাগ করছে। একটি মাত্র সত্যকে কারণ হিসেবে গ্রহণজনিত অনুপত্তি। যে কোনো একটি শর্তকে কারণ হিসেবে গ্রহণ করলেই একমাত্র শর্তজনিত অনুপত্তি ঘটবে। ব্যতিরেকী পদ্ধতি হলো পরীক্ষণ পদ্ধতি। যেমন কোনো একটা ফসলের জমিতে বন্যার পর ফসল নষ্ট হয়েছে, সেক্ষেত্রে যদি সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে বন্যায় ফসল নষ্ট হওয়ার কারণ, তাহলে এ ধরনের অনুপপত্তি ঘটবে। কেননা শুধুমাত্র বন্যার ফলে ফসল নষ্ট হয়নি, বন্যার সাথে সেচের অভাব ইত্যাদি বিষয়ের উপস্থিতির ফলে ফসল নষ্ট হয়েছে। ফসল নষ্ট হওয়ার সাথে সংশ্লিষ্ট সব ঘটনা বা সত্য নিরীক্ষণ না করে কেবল বন্যাকে ফসল নষ্ট হওয়ার একমাত্র কারণ হিসেবে বিবেচনা করায় কার্যকারণ সংক্রান্ত অনুপপত্তি ঘটেছে, বা একটি শর্তকে কারণ হিসেবে গ্রহণ করার অনুপপত্তি ঘটেছে। দূরবর্তী সত্যকে কারণ হিসেবে গ্রহণজনিত অনুপপত্তি। অনেক সময় আমরা ব্যতিরেকী পদ্ধতির মাধ্যমে কোনো দূরবর্তী সত্যকে আলোচ্য ঘটনার কারণ বলে ভুল করে থাকি। যেমন নেপোলিয়নের রাশিয়া অভিযানকে অনেক সময় ভুল করে তার পতনের কারণ বলে চিহ্নিত করা হয়, কারণ প্রকৃতপক্ষে রাশিয়া আক্রমণের কারণে নেপোলিয়নের পরাজয় হয়নি বা তিনি পরাজিত হননি। তার পতনের পেছনে যেসব সত্য কাজ করেছে সেগুলো হলো যুদ্ধের ক্ষয়ক্ষতির ফলে অর্থনীতি ভেঙে পড়া, রাজনৈতিক সংকট দেখা দেয় এবং সর্বোপরি গণবিক্ষোভের সূত্রপাত ঘটা। সুতরাং রাশিয়া অভিযান নেপোলিয়নের পতনের একটি দূরবর্তী সত্য মাত্র। এই সত্য ঘটার পর আরো অনেক সত্য কাজ করছে, তাই এই দূরবর্তী সত্যকে কারণ বলে ভুল করার এই ধরনের কার্যক্রম সংক্রান্ত অনুপপত্তি ঘটেছে। তোমরা একটু কারণ এবং সত্যের যে ক্লাসটা ছিল এটা একটু দেখে নিবে, তো তোমাদের আবার পড়তে সুবিধা হবে। আসলে এখন আমরা ব্যতিরেকী পদ্ধতির যে গুরুত্ব বা মূল্য সেটি জেনে নেই। ব্যতিরেকী পদ্ধতির এই ত্রুটি বা অসুবিধাগুলো জানার পর মনে হতে পারে যে এই পদ্ধতির বুঝি তেমন কোনো মূল্য নেই, কিন্তু পদ্ধতি সম্পর্কে এমন ধারণা করা ঠিক হবে না। কারণ আমরা যদি আমাদের দৈনন্দিন কার্যকলাপের দিকে দৃষ্টি দিই তাহলে দেখতে পাবো যে আমাদের অজান্তে আমরা আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা ও ব্যবহারিক কার্যক্রমে প্রায় ব্যতিরেকী পদ্ধতি প্রয়োগ করে চলেছি। যেমন আমরা আমাদের খাদ্যাভ্যাসের দিকে যদি নজর দিই তাহলে দেখবো বিশুদ্ধ পুষ্টিকর খাদ্য গ্রহণ করলে আমাদের দেহ সুস্থ এবং সবল থাকে। এতে করে আমরা সহজে সিদ্ধান্ত নিতে পারি যে সুস্থ সবল থাকার কারণ হচ্ছে বিশুদ্ধ ও পুষ্টিকর খাবার গ্রহণ। অন্যদিকে প্রতিদিন সূর্য আমাদের ওঠার সাথে সাথে আমরা আলো ও তাপ পাচ্ছি, এর থেকে আমরা সহজে অনুমান করতে পারি যে এর থেকে আমরা সহজে অনুমান যে আলো এবং তাপের কারণ হচ্ছে সূর্য। আবার প্রাকৃতিক বিজ্ঞানগুলোর আলোচনা ও গবেষণা পদ্ধতির দিকে দৃষ্টি দিলে এসব ক্ষেত্রেও ব্যতিরেকী পদ্ধতির মূল্য বোঝা যায়। কারণ এইসব বিজ্ঞানে গবেষণা করতে গেলে এর জন্য গৃহীত বিভিন্ন প্রকল্পের যথার্থতা নিরূপণে ব্যতিরেকী পদ্ধতির প্রয়োজন পড়ে। অন্যদিকে ব্যতিরেকী পদ্ধতি নেতিবাচকভাবে প্রয়োগ করলেও বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গঠনে সীমিতভাবে হলেও পদ্ধতির কিছুটা মূল্য খুঁজে পাওয়া যায়। নেতিবাচকভাবে এই পদ্ধতি প্রয়োগে বলা যায় অনুমত কারণটি উপস্থিত আছে কিন্তু আলোচ্য ঘটনা অনুপস্থিত। এমন ক্ষেত্রে অনুমত কারণটি যথার্থ বা সত্য হতে পারে না। তার মানে কি আমরা কিন্তু নেগেটিভ এবং সত্য এবং নয়তো দুটো ভাবে কিন্তু এটা মানে বুঝতে পারি। আর এর অর্থ দাঁড়ায় যা প্রকৃত বা যথার্থ কারণে তা অপনয়নের বিষয়ে ব্যতিরেকী পদ্ধতির কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। সুতরাং ব্যতিরেকী পদ্ধতির পর্যালোচনায় এর বেশ কিছু অসুবিধা বা ত্রুটি নজরে এলেও এটাকে আমরা একবারে মূল্যহীন একটি পদ্ধতি বলা যায় না। আমাদের সাধারণ জীবন তথা আমাদের নিত্যকার অভিজ্ঞতা ও ব্যবহারিক জীবনে অনেক ক্ষেত্রেই ব্যতিরেকী পদ্ধতির প্রয়োগে আমরা কার্যক্রম সম্বন্ধ নির্ণয় করতে পারি। শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত থাকবে। আশা করি তোমরা একটু হলেও উপকৃত হয়েছো, একটু হলেও বুঝতে পেরেছো মনে করি, এবং তোমরা একটু বই দেখবে, পড়বে, আশা করি তোমরা বুঝতে পারবে এবং খুব বেশি কঠিন নয়। এবং সবগুলো পদ্ধতি আমরা আস্তে আস্তে পড়বো, পরবর্তীতে আরেকটি পদ্ধতি পড়বো এবং তোমরা বাসায় বসে নোট করে ফেলবে। যেহেতু অনেক সময় পাচ্ছ তোমরা শিক্ষার্থীরা, তোমরা একটু সময়টা কাজে লাগাও, তাহলে তোমরা একটু মানসিক ভাবে ভালো থাকবে। যেহেতু আমরা একটা ক্রান্তিকাল পার করছি, এবং আমরা অবশ্যই তোমরা একটু সচেতন থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, তাহলে তোমরা কিন্তু সব দিক দিয়ে ভালো থাকতে পারবে। তোমাদের আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।